রাতে আবার কে এলো? হ্যালো স্যার। হ্যালো, বলুন কি ব্যাপার? স্যার আপনি ডাকলেন? না, আমি তো আপনাকে ডাকিনি। কিন্তু স্যার ফোন তো এই রুম থেকেই এসেছে। কিন্তু আমি তো কোনো ফোন করিনি। দেখুন, আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। ওকে স্যার, কোনো ব্যাপার না, সরি স্যার। ঠিক আছে। অদ্ভুত ব্যাপার, আমি তো কোনো ফোনই করিনি। তাহলে ফোনটা এলো কোত্থেকে? হ্যালো। হ্যালো, আপনি সিআইডি অফিসার সচিন, তাই তো? হ্যাঁ, আমি ইন্সপেক্টর সচিন বলছি। বলুন কি ব্যাপার? স্যার আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। একটা খুন হতে চলেছে স্যার। খুন? কার খুন? একটা লোক তার অসুস্থ স্ত্রীকে খুন করতে চলেছে স্যার। স্যার আপনি শুধু ওকে বাঁচাতে পারেন। ওই বাংলোতে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। এই লোকটা থাকে কোথায়? হ্যালো হ্যালো হ্যালো। সুচিন, তুমি? স্যার, কি হয়েছে? একজনের ফোন এসেছিল। সে বলল যে কারোর প্রাণ সংশয় রয়েছে। স্যার, স্যার আমার কাছেও একটা এরকম ফোন এসেছিল। তোমারও ফোন কল এসেছিল? ফোনে কে কি বলেছে? স্যার ও এত রাতে কে ফোন করছে? হ্যালো। হ্যালো, সিআইডি ইন্সপেক্টর শ্রেয়া। হ্যাঁ বলছি। আগে আমি আপনাকে জানাতে চাই যে একজন বয়স্ক লোক খুন হতে চলেছেন। ওনার বাড়ির লোকজন টাকা পয়সার জন্য ওনাকে মারতে চলেছেন। কি বলছেন আপনি? কোথা থেকে বলছেন? দেখুন, আমি কে বলছি, কোথা থেকে বলছি সেটা ইম্পর্টেন্ট নয়। আপনার কাছে জাস্ট 48 ঘন্টা রয়েছে তাকে বাঁচানোর জন্য। হ্যালো হ্যালো। আশ্চর্য ব্যাপার তো। স্যার, আমাকে যে ফোন করেছিল সে বলল যে একজন লোক তার মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে প্রাণে মারতে চাইছে। ফোনে যে লোকটার সঙ্গে আমার কথা হয়েছিল এটা বলেনি যে কে মরতে চলেছে। সব ঠিকই ছিল, সেমিনার ঠিকঠাকই ছিল। ঠিক আছে, গুড নাইট। ওকে। হ্যালো। ওই কুড়ুল নিয়ে খুনি আবার ফিরে এসেছে। আগামী 24 ঘন্টায় আবার একজনকে মারার জন্য। পারলে ওকে বাঁচিয়ে নিন। হ্যালো হ্যালো হ্যালো। একজন বয়স্ক, একজন মহিলা আর একজন কুড়ুলওয়ালা খুনি। এ আবার কি রহস্য? তিনজনকে বাঁচাতে হলে সবার আগে আমাদের এটা জানতে হবে যে ফোন কে করেছিল। চলো। রিসেপশন তো ফাঁকা, কেউ নেই এখানে। তাহলে ফোন কে করেছিল স্যার এখান থেকে? আপনি আপনি এখানকার রিসেপশনিস্ট? আগে হ্যাঁ, কি হয়েছে বলুন? আমাদের রুমে যে আপনি এতগুলো ফোন কলস ট্রান্সফার করেছিলেন সেগুলো কে করেছিল? আমি না তো। উইদাউট গেস্টের পারমিশন আমরা কোনো কল ট্রান্সফার করি না স্যার। আপনি ট্রান্সফার না করলে আমাদের তিনজনের রুমে কল এলো কোথা থেকে? স্যার ট্রাস্ট মি, আমি এ ব্যাপারে কিছুই জানি না। প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আচ্ছা আচ্ছা, কতক্ষণ আগে আপনারা ফোনটা পেয়েছিলেন? তাও ধরুন প্রায় 5 মিনিট আগে। কিন্তু 5 মিনিট আগে আমি তো রিসেপশনে ছিলাম না স্যার। আমি একটা দরকারের জন্য বাইরে গিয়েছিলাম। ও, মানে এই সুযোগের সদ্ব্যবহার করে এখান থেকে কেউ কল ট্রান্সফার করেছিল। রুবি, কি ব্যাপার? কিছু প্রবলেম হলো নাকি? স্যার স্যার ওনারা বলতে চাইছেন যে ওনাদের রুমে একটা ফোন এসেছিল, কিন্তু স্যার আমি ফোন কল ট্রান্সফার করিনি। দেখো, গেস্ট ইজ অলওয়েজ রাইট। অতিথিদের সঙ্গে কখনো তর্ক করবে না।
যদি এনারা বলেন যে ফোন কলস এসেছিল তো ডেফিনেটলি এসেছিল। আচ্ছা, রিসেপশন ছাড়া অন্য কোথাও থেকে আমাদের রুমের মধ্যে কল ট্রান্সফার করা যায়? না স্যার। ও, তার মানে ট্রান্সফারটা রিসেপশন থেকেই করা হয়েছিল। কিন্তু স্যার, হ্যাঁ স্যার, যাওয়ার আগে আমি চন্দনকে এখানে দাঁড়াতে বলেছিলাম। এই চন্দনটাকে? আমাদের হোটেলের কর্মচারী স্যার। তো এই মুহূর্তে সে কোথায়? হ্যাঁ, কোথায়? স্যার, হ্যাঁ, স্যার এখানে কি অজ্ঞান হয়ে পড়ে আছে? স্যার, কি হলো? ম্যাম প্লিজ একটু জল নিয়ে আসুন। ইয়া, যাও। এটাই তো চন্দন স্যার। এই নিন। স্যার, এই এই ওঠো ওঠো, কি করলে সব? হ্যাঁ, কি করে হলো? স্যার, আমি এখানে বসেছিলাম স্যার। কেউ আমাকে মাথার পেছনে জোরে মারলো, খুব জোরে। কে 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 ছিল সে? মুখটা দেখেছিলে? হ্যাঁ স্যার, একজন মহিলা আর একজন লোক। ওদের স্কেচ বানাতে পারবে? এই চন্দন, চন্দন, এই হ্যাঁ স্যার। ঠিক আছে। এই, চন্দন, এই ম্যানেজার বাবু, অ্যাম্বুলেন্সে ফোন করুন, হসপিটালে নিয়ে যেতে হবে একে, কুইক। স্যার মনে হচ্ছে ওরা আমাদের উপর নজর রেখেছিল। ওরা এটা জানতো যে আমরা কোন হোটেলে আছি, এমনকি কোন রুমে আছি। হ্যাঁ স্যার, যদি এই ঘটনাগুলোর ব্যাপারে ওরা আমাদের বলতেই চাইতো তাহলে সকালে যখন আমরা সেমিনারে এলাম তখনই বলতে পারতো। এত রাতে ফোন করে আমাদের বলার কি মানে? এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, ভেবে চিন্তে করা প্ল্যান এটা একটা। প্রথমে আমাদের এখানে এই নির্জন জায়গাতে সেমিনারে নিয়ে আসা, তারপর আমাদের রুমেদের মধ্যে এই ফোন কলস। প্রথমে আমাদের এটা খোঁজ করতে হবে যে ওই তিনজন কারা যাদের উপরে হামলা হতে চলেছে। হ্যাঁ অভিজিৎ, মানছি এটা ছোটখাটো একটা শহর, কিন্তু খোঁজ তো করতেই হবে না যে কে সেই মহিলাটি যার স্বামী খুন করতে চায় তাকে, আর ওই বয়স্ক লোকটা যার নাতি নাতনিরা তার প্রাণ নিতে চায়। না 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 না, তোমার আসার দরকার নেই। আর শ্রেয়া গেছে খোঁজ খবর নিতে, এসে পড়বে এক্ষুনি। আচ্ছা অভিজিৎ, তুমি বরং এটা খোঁজ করো যে আমাদের ক্রিমিনাল ডেটাবেসে কোন অপরাধীর নাম আছে যে কুড়ুল দিয়ে খুন করে আর যে ইদানিং জেল থেকে ছাড়া পেয়েছে। ওকে ওকে, থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। স্যার, হ্যাঁ, পুরো কিক্কার শহরে 6 জন মহিলা আছেন যারা মানসিকভাবে অসুস্থ। তার মধ্যে 4 জনের ট্রিটমেন্ট হসপিটালে চলছে আর 2 জন আছে যাদের ঘরে ট্রিটমেন্ট হচ্ছে। ওই 2 জনের মধ্যে একজন যিনি বিবাহিতা, মল্লিকা। মল্লিকা? আর ওই বয়স্ক লোকটা? স্যার এই হলেন ওই বৃদ্ধটি, ওনার নাম কেতন। কিক্কার শহরের সব থেকে ধনী ব্যক্তি। যদি ওনার কিছু হয়ে যায় তাহলে ওনার সমস্ত সম্পত্তি নাতি নাতনির নামে হয়ে যাবে। মল্লিকা আর কেতন, এদের বাড়িতে গিয়ে চেক করতে হবে। স্যার আমরা তাহলে মল্লিকার স্বামী আর কেতনের আত্মীয়দেরকে গ্রেফতার করে নিতে পারি তো? না না শ্রেয়া, অপরাধের চিন্তা করাটাই পাপ নয়, অপরাধ করাটা পাপ। এই লোকগুলো যেন একদম বুঝতে না পারে যে আমরা এদের খোঁজ পেয়ে গেছি। হাতে নাতে ধরতে হবে এদের সবাইকে। স্যার, হ্যাঁ, এটা হচ্ছে ওই দুটো লোকের স্কেচ যারা চন্দনের উপর আক্রমণ করেছিল আর ওকে অজ্ঞান করেছিল। এরা দুজন তো... হ্যাঁ স্যার, এরা দুজন ওরাই যাদের আমরা সেমিনারে দেখেছি। গত 5 বছরে এই শহরে অপরাধের সংখ্যা কমে গেছে শুনে আমি খুব খুশি হয়েছি। আর আমরা এটা আশা করব যে আগামী দিনে এই শহর আরো সুরক্ষিত আর শান্তিপ্রিয় শহর হয়ে যাবে। স্যার, আপনাদের কাছে যে ইনফরমেশন আছে সেটা সত্যি তো নাও হতে পারে, আবার এটাও হতে পারে যে ঘটনাগুলো ঘটছে কিন্তু কেউ রিপোর্ট লেখাচ্ছে না। দেখুন, যদি সত্যি এমন হয় তাহলে আইনের পক্ষে সেটা লজ্জাজনক। যেদিন মানুষের মন থেকে আইনের উপরে বিশ্বাস চলে যাবে সেদিন সে তার উপরে হওয়া অত্যাচার আমাদের কাছে প্রকাশ করা বন্ধ করে দেবে, আর সেদিন এই দেশের ডেমোক্রেসি, এখানকার প্রজাতন্ত্র সব শেষ হয়ে যাবে। আপনি একদম ঠিক বলেছেন স্যার। সাধারণ মানুষের সিআইডি আর পুলিশকে ভরসা করা উচিত, আর সাহায্য চাইবার জন্য ইতস্তত করা একদম উচিত নয়। চলুন স্যার, লাঞ্চটা করে নেওয়া যাক।
আমাদের নেক্সট সেশন 3টের মধ্যে শুরু হয়ে যাবে, তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ সময় মতো চলে আসবেন। চলুন স্যার। স্যার 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 প্লিজ, সিআইডি টিমের একসঙ্গে ফটো। Sure. থ্যাংক ইউ স্যার। এই দুজনের ব্যাপারে অভয় আর মায়ের কাছে খোঁজ করো, আর এদের দুজনকেই আমাদের ব্যুরোতে ডেকে পাঠাও। এই সমস্ত মিথ্যে কথা স্যার, আমরা কেন কারুর উপর হামলা করতে যাব? আপনারা যদি সত্যি কিছু না করে থাকেন তাহলে চন্দন আপনাদের স্কেচ কেন বানালো? সেটা আমরা কি করে জানবো স্যার? সেটা ওকেই গিয়ে জিজ্ঞাসা করুন না। চন্দনকে জিজ্ঞেস করে ফেলেছি, এর জন্য আপনাকে জিজ্ঞেস করছি। এবার এটা বলুন যে আপনার কি গ্যালাক্সি স্টারে রোজ যেতেন? হ্যাঁ স্যার, যখনই আমরা এখানে আসি বরাবর আমরা ওই হোটেলেই উঠি, কিন্তু কাল রাতে ওখানে যাইনি। আচ্ছা, এই শহরে আসলে ওখানেই ওঠেন, কিন্তু কাল ওঠেননি, কোনো বিশেষ কারণ? হ্যাঁ, কারণ আমাদের ভাইজির এখানেই বিয়ে হয়েছে, আর ওর অনেক অনুরোধে সেদিন রাতে আমরা ওর বাড়িতেই ছিলাম। আপনি চাইলে ওকে জিজ্ঞেস করতে পারেন। সেটাও জিজ্ঞেস করে নেব, আর রিসেপশন ডেস্কে থাকা আঙুলের চিহ্নগুলো সেগুলো ম্যাচ করে দেখব। স্যার, যদি আপনারা চান আমাদের লাই ডিটেক্টর টেস্টও করতে পারেন। যখন আমরা কিছু করিনি আমরা ভয় পাবো কেন? স্যার, স্যার আমার মনে হচ্ছে যে এনারা সত্যি বলছেন। এই চন্দন আবার আমাদের বোকা বানানোর চেষ্টা করছে না তো? চন্দন আমাদের বলেছিল যে কেউ ওর মাথায় পেছন থেকে বাড়ি মেরেছিল, তো তাহলে ও ওর মুখটা দেখতে পেল কি করে? স্কেচ কি করে বানালো? চন্দন আগে থেকেই জানতো যে এই সাক্ষী আর কেতন এই হোটেলে প্রায়ই আসতো, তাই আমাদের বোকা বানানোর জন্য ওদের স্কেচ বানিয়ে দিয়েছে। আরে এই চন্দন কোথায় গেল? এই রুমেই তো ছিল স্যার। সচিন, একটু আশেপাশে দেখো তো। আচ্ছা সিস্টার, এই রুমেতে ওই চন্দন বলে যে পেশেন্টটা ছিল, কোথায় গেছে সে? স্যার, ও তো ওর রুমেই ছিল, কেউ ওকে বাইরে বেরোতে দেখেনি তো। স্যার, হ্যাঁ সচিন। স্যার এই জানলাটা তো বন্ধ, তার মানে এখান থেকে পালায়নি, কিন্তু এই কাপড়গুলো এখানে ফেলে গেছে। ও, তার মানে রুগীর কস্টিউমটা ছেড়ে ফেলে রূপ বদলে এখান থেকে পালিয়েছে। এই চন্দন দাগি আসামি মনে হচ্ছে। জেলা সাহেব, আপনার নলেজে এমন যতগুলো আসামি রয়েছে যারা কোনো না কোনো সময় কুড়ুলকে হাতিয়ার করেছে, আগে হ্যাঁ সবার ডিটেলস চাই আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, কিক্কার এলাকার 3 জন মানুষের এরকম ক্রিমিনাল রেকর্ড পেয়েছি যারা কোনো না কোনো সময় কুড়ুল দিয়ে অপরাধ করেছে। তারা কে কে? স্যার, একজনের নাম কমলা, 35 বছর বয়স। ওর শ্বশুর শাশুড়ি ওকে পণের জন্য বিরক্ত করত। একদিন বিরক্ত হয়ে ওদের উপর ও কুড়ুল দিয়ে আঘাত করে। কোন জেলে? ও পিঞ্জেলপুর জেলে ছিল। গত সপ্তাহে ওখানে আগুন লাগে আর 6 জন কয়েদি পালিয়ে যায়, ওর মধ্যে একজন ও ছিল। আর বাকি দুজন? স্যার, একজনের নাম নাড়ু আর একজনের নাম জগা। নাড়ু নিজের বাড়ির মালিকের ওপর হামলা করে, আর জগা নিজের সৎ বাবার ওপর। নাড়ুর অগেন্স্টে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই আদালত ওকে ছেড়ে দেয়। আর জগাকে মানসিক রোগী বলে ওকে অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়। নাড়ু, জগা আর কমলা। ফ্রেডি, আমাদের খোঁচরদের খবর দাও। কিক্কার এলাকাতে এদের মধ্যে কাউকে যদি দেখতে পাওয়া যায় ওরা যেন আমাদের ইনফর্ম করে। ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ দয়া। ও নো, চন্দ্র। ঠিক আছে দয়া, ওর ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করছি। ভূপেশ!
ভূপেন, ভূপেন, দরকারের সময় জানি না কোথায় যায়, আবার ঘুমিয়েছে নিশ্চয়ই। আরে ভূপেন, কোথায় গেলি? আগে ম্যাম স্যার। ঘুমিয়ে পড়েছিলি নাকি? হ্যাঁ, না 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 ম্যাম সাহেব, আমি তো বাইরে ঘাস কাটছিলাম। ঘাস কাটতে গিয়ে তুই কি কেবিলের তারও কেটে ফেলেছিস? দেখ, টিভিতে কোনো চ্যানেল আসছে না, কি করবো এবার আমি? ম্যাডাম, আমি এক্ষুনি সেট আপ বক্সের লোকেদের ডাকছি, একদিন যেতে না যেতেই খারাপ হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি কর, আগে দেখ। নমস্কার। নমস্কার। নমস্কার ম্যাডাম। কীর্তি প্রসাদ নাম আমার, ভালোবেসে লোক আমায় কিট্টু বলে। কেবল ঠিক করতে এসেছি, কেবল মেকানিক। আপনি কি করে জানলেন যে কেবলের লাইনে সমস্যা আছে? আমরা তো কোনো কমপ্লেনই করিনি এখনো। আসলে ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে এই এরিয়াতে সবারই কেবিলের প্রবলেম, তাই ভাবলাম আপনাদেরকেও জিজ্ঞেস করে নি। হ্যাঁ দাদা, আমাদের কেবিলও ঠিক করে দাও, আমার সিরিয়াল শেষ হয়ে গেল বলে। ব্যাস ম্যাডাম, 2 মিনিট, সব ঠিক করে হ্যাঁ, দেবো। তাড়াতাড়ি করো। এটা কি করে হতে পারে? আঙ্কেল গত 10 বছর ধরে হাউজিং ট্যাক্স দেয়নি। আঙ্কেল এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ কি করে করতে পারলেন? মনে হচ্ছে ওনাকে বেশ ভালোভাবে টাইট দিতে হবে আমাদের। ওদের ব্যাপারটা আপনারা পরে দেখবেন, আগে ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাদেরকে দেখবে। হ্যাঁ, দেখুন, আপনারা জানেন না আমাদের বস কতটা রাগী। আপনার বস? হ্যাঁ, আমার বস মিস্টার দয়ানন্দ। কিন্তু উনি আমাদের বিষয়ে খোঁজ নেবেন কেন? এই বাড়িটা তো আমার আঙ্কেলের, হ্যাঁ। এই প্রপার্টির মালিক তো উনি। তাহলে ডাকুন ওনাকে। কোথায় উনি এখন? তাড়াতাড়ি করো কিট্টু, 7 জন্মের 7 সম্পর্কে 7 ভাগ আমার ফেভারিট সিরিয়াল, মিস করতে চাই না আমি। আরে ম্যাডাম, ওটা আপনার ফেভারিট সিরিয়াল? আমারও ফেভারিট সিরিয়াল ওইটাই। আগের মাসে যখন ওই মারা গেল না, তখন আমার চোখ থেকে এমন জল বেরোলো, এমন জল বেরোলো, কি বলবো। এসব শোরগোল কেন? হ্যাঁ, চোখটা গেছে নাকি? টিভি খারাপ হয়ে গেছে। আরে স্যার, আমার নাম কীর্তি প্রসাদ, লোক ভালোবেসে আমাকে। ঠিক আছে, চলো। তুমি কি ওষুধ খেয়েছো? তুমি তো এটা জানো, টিভি না দেখে, সিরিয়াল না দেখে আমি ওষুধ খাই না। আরে টিভি খারাপ হয়েছে, এটা যদি ঠিক না হয় তাহলে তুমি ওষুধ খাবে না? তুমি খুব খারাপ। ওষুধ খাও না, ইউ গুড গার্ল। নাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি আরে হয়েছে? আমি বলতে ভুলে গেছি তোমায়, ডক্টর তোমার ওষুধ চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, এই নাও। এটা খুব তেতো হবে। আরে না বাবা, তেতো নয়, খেয়ে তো দেখো। আগেই ভয় পেয়ে যাও, খেয়েই দেখো না। আরে খাও না। ভেরি গুড, এই তো কত সুন্দর। আরে স্যার, ব্যাপারটা হচ্ছে যে আপনাদের সেট টপ বক্সে বৃষ্টির জল ঢুকে গেছে, তাই আমি সন্ধ্যাবেলা আসছি। না না, সন্ধ্যাবেলা নয়। তুমি একটা কাজ করো, তুমি পরশু এসো। আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? হ্যাঁ, টিভি না দেখে আমি কি করে থাকবো? আর কিট্টু, আমাদের ছাদ তো ফুটো হয়নি, তাহলে সেট টপ বক্সে জল এলো কোথা থেকে? ব্যাপারটা হচ্ছে ম্যাম সাহেব, কোনো ভেজা হাতে হয়তো ধরেছেন কখনো সেট টপ এই বক্সটাকে। বিপিন করেছে নিশ্চয়ই এসব। আরে রাগ করো না, সব ঠিক হয়ে যাবে। আরে শোনো প্লিজ, আরে রাগ করছো কেন? দেখতে পারবো না। ব্যাপারটা হচ্ছে ম্যাম সাহেব, ওই আমাদের কাছে শুকনো করার জন্য পাম্পটা নেই, তাই আমি নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে দাদা। আচ্ছা ম্যাম সাহেব। আরে কি ফেলে তুমি? ভাঙনি তো কিছু? আরে না না সাহেব, কিছু না। যাও যাও এখান থেকে। আমি আসছি সাহেব। হ্যাঁ। কেন রেগে যাচ্ছ তুমি? হ্যাঁ স্যার, স্যার মনে হচ্ছে আজ রাতে মল্লিকার স্বামী কিছু একটা করতে চলেছে ওনার সাথে। নমস্কার, আমারই নাম কেতন। আর আমি যে এনার বিজনেস পার্টনার। কেতন বাবু, আমার নাম দয়াশ্রী। আমি আপনার সাথে হাউস ট্যাক্সের ব্যাপারে কথা বলতে এসেছি। আর কথাটা এই হলো যে আপনি 10 বছর ধরে হাউস ট্যাক্স জমা দেননি। কি বলছেন আপনি? আমরা আজ অব্দি হাউস ট্যাক্স দিইনি। আমরা তো দিয়েছিলাম। দেখুন ম্যাডাম, আমাদের মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। যে বাবু, আমি কোনো ভুল বুঝছি না। যদি আপনি হাউস ট্যাক্স দিয়েই দিতেন তাহলে আমাদের রেকর্ডে সেটা দেখাতো। হয়তো আপনি জানেন না যে আমার বস কতটা রাগী মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, আমি পরশু আপনাদের অফিসে আসবো আর সবকিছু ঠিক করে দেবো, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও হয়তো রেকর্ডের গন্ডগোল হয়েছে।
পরশু কেন? কাল কেন নয়? আমি আমার বসকে কি বলবো? ওনার কালকে একটা মিটিং আছে অফিসে, ইম্পর্ট্যান্ট। যে ওখানে থাকা জরুরি। কিসের মিটিং? এই মিটিং এর ব্যাপারে আমাকে বলা হয়নি কেন? আঙ্কেল, আমি বলেছিলাম তো তোমাকে, হয়তো ভুলে গেছো তুমি। আচ্ছা, হতে পারে। ঠিক আছে, আপনারা অবশ্যই পরশুদিন চলে আসবেন ট্যাক্স অফিসে। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। না হলে আমাকে আবার আসতে হবে। না না, ওরম পরিস্থিতি হবে না। হ্যাঁ, কিক্কার থেকে পালিয়েছে, হসপিটাল থেকে। আমার মনে হয় না বেশি দূর যেতে পেরেছে। হ্যাঁ, না, যখনই কিছু জানতে পারবি আমাকে জানাবি। যেটুকুনি বলছি সেটাই কর, ঠিক আছে? চন্দ্রর ব্যাপারে কিছু জানতে পারলে আমাদের রেকর্ড থেকে কোনো ইনফরমেশন? হ্যাঁ স্যার, ওর ফটোটা স্ক্যান করেই ম্যাচ করার চেষ্টা করছি। পুরবি, একটু তাড়াতাড়ি করো, চন্দ্র যেন হাত থেকে পালিয়ে না যায়। সে বাস 2 মিনিট। হ্যাঁ দয়া স্যার। ইয়ে স্যার, ওই কাজটাই করে যাচ্ছি। স্যার, যখনই চন্দ্রর ব্যাপারে কিছু জানতে পারবো আমি আপনাকে ফোন করছি। ইয়ে স্যার। স্যার। হ্যাঁ পুরবি। স্যার, ওর ইনফরমেশন পাওয়া গেছে স্যার, এই দেখুন। স্যার, ওর আসল নাম হলো মুঙ্গেরি। ও একটা ছোটখাটো চোর, আর বহুবার জেলেও ঢুকেছে। আমি এখনই এর খবর নিচ্ছি স্যার। সিআইডির চোখে ধুলে দিয়ে পালাচ্ছিল। থাকে কোথায়? স্যার, এর কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই। যখনই জেল থেকে ছাড়া পায় নতুন ঠিকানার আশ্রয় নেয়। এ তো দেখছি বিরাট যন্ত্র। হাতে তো আসবেই। কতক্ষণ লুকোচুরি খেলবে আমাদের সাথে? কিন্তু স্যার, এই ছেলেটা অব্দি আমরা পৌঁছবো কিভাবে? ওই যে আছে না আমাদের বড় সড়ো খিলাড়ি, ও এনে দেবে আমাদের চন্দ্রের ঠিকানা। কে স্যার? তোমার বন্ধু ঘেঁটু। ঘেঁটু? হ্যাঁ ফ্রেডি, ঘেঁটুকে চন্দ্রের সব ইনফরমেশন দিয়ে দাও, আর ওকে বলে দাও যে 1 ঘন্টার মধ্যে আমার ওর হদিস চাই। ইয়েস স্যার। নমস্কার, একবার এই ছবিগুলো দেখুন। এদের মধ্যে কেউ উঠেছিল আপনার হোটেলে গত কয়েকদিনের মধ্যে? ঠিক আছে, থ্যাংক ইউ। না স্যার, এই 3 জন তো আসেনি, কিন্তু একটা অদ্ভুত ধরনের লোক এসেছিল, যার দাড়ি ছিল। ও দিনের বেলায় কালো চশমা পরে ঘুরতো, আর ওর কাছে কোনো আইডি কার্ডও ছিল না। আইডি প্রুফ ছিল না? না তাও স্যার। আপনি ওকে হোটেলে থাকতে দিয়েছিলেন? না স্যার, আইডি কার্ড ছাড়া তো আমরা হোটেলে কাউকে থাকতে দিই না। পাশেই সেবাপুর নামে একটা গেস্ট হাউস রয়েছে, আমি ওকে ওখানে পাঠিয়ে দিই। সেবাপুর গেস্ট হাউস? হ্যাঁ স্যার, এরকম একটা লোক এখানে এসেছিল, 10 দিন ধরে এখানেই আছে। এখনো কি হোটেলেই আছে? আগে না, এখন তো বাইরে গেছে, সন্ধ্যের মধ্যে ফিরে আসবে। আইডি কার্ড ছাড়া তুমি 10 দিন ওকে থাকতে দিয়েছো এখানে? হ্যাঁ, জানো কি এটা বেআইনি? সরকারের নিয়ম ভেঙেছো তুমি। ভুল হয়ে গেছে স্যার, এরপর থেকে আর কাউকে বিনা আই কার্ডে এখানে থাকতে দেবো না। একবার এই ফটোগুলো দেখো। এই 3 জনের মধ্যে কে ছিল? না স্যার, এদের মধ্যে তো কেউ আসেনি। ওর তো দাড়ি ছিল স্যার। দাড়ি গোপ নকলও হতে পারে, ভালো করে দেখে চেনার চেষ্টা করো। কে সে লোক? দাড়ি সরানোর পরেও ও এদের দুজনের মধ্যে কারোর মতোই দেখতে নয়। আচ্ছা, হোটেলে কি সিসিটিভি ক্যামেরা আছে যাতে ওর মুখটার ছবি দেখা যায়? না স্যার, ছোট্ট একটা গেস্ট হাউস, কখনো সখনো 2-1 লোক চলে আসে, ওই সিসিটিভি ক্যামেরা অ্যাফোর্ড করতে পারি না স্যার। ওর ব্যাপারে কিছু বলতে পারবে? কখন উঠতো, কোথায় যেত, কখন ফিরতো? না স্যার, ওর আসা যাওয়ার তো কোনো ঠিক ঠিকানা ছিল না। কখনো সকালবেলায় তাড়াতাড়ি বেরিয়ে যেত, কখনো দুপুরবেলায়, কখনো সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি ফিরে আসতো, আবার কখনো রাত 3-3:30 বেজে যেত। আচ্ছা, স্যার, আপনার কাছে পাক্কা খবর আছে এই চন্দর ওরফে মুঙ্গেরি এই এলাকাতেই লুকিয়ে আছে? ঘেঁটু তো এটাই বলেছিল, আর ও ভুল খবর দেয় না। আর এমনিতেও চন্দ্র নিজের আগের কাজটা করেই নিয়েছে, তাই এটা নিশ্চিত যে হসপিটাল থেকে পালিয়ে ও ওখানে যাবে না। স্যার, এটাও তো হতে পারে হসপিটাল থেকে বেরোনোর পর চন্দর অন্য কোনো শহরে চলে গেছে।
অনেক কিছুই হতে পারে নিখিল, কিন্তু চন্দ্রের নিজের বাড়ি এখানে, এই শহরে। গিয়ে দেখা যাক। স্যার খুব ভালো প্ল্যানিং করেছিল এই 2 নম্বরই ছেলেটা। যেই হোটেলে এসিপি স্যার থাকবে বলে ঠিক করেছে সেখানে গিয়ে চাকরি করতে শুরু করে, আর তাও 1 সপ্তাহ আগে। হ্যাঁ, ঘেটু তো বলেই ছিল যে চন্দ্র এর আগেও এ ধরনের অনেক ফ্রড কাজ করেছে। তার কাছে একটা হোটেলে চাকরি করা কি এমন ব্যাপার হবে? শুনুন, এর নাম হলো চন্দ্র। এর বাড়িটা কোথায়? ওই সামনে দোকানে জিজ্ঞেস করুন। থ্যাংক ইউ। দাদা, এই চন্দ্রর বাড়িটা কোথায়? আগে জানি না। মঙ্গেরি? আপনি মঙ্গেরিকে খুঁজছেন? হ্যাঁ, মুঙ্গেরি ওরফে চন্দ্র। দেখা হলো ওকে বলবেন আমার টাকা যেন ফেরত দিয়ে দেয়। 6 মাস আগে আমার কাছ থেকে ও 10,000 টাকা ধার নিয়েছিল, বলেছিল 1 সপ্তাহ ফেরত দেবে। এখনো 10 টাকাও ফেরত দেয়নি। আচ্ছা, বলে দেবো, কিন্তু ও থাকে কোথায়? ওই সামনের বাড়িতে স্যার, ওখানেই থাকে। থ্যাংক ইউ। স্যার, কেতন বাবুর নাতি নাতনি সারিকা আর রোহিত, ওরা কেতন বাবুর সঙ্গে খুব বাজে ব্যবহার করছিল। যখন আমি কেতন বাবুকে বললাম আগামীকাল ট্যাক্স অফিসে আসুন, তখন রোহিত আর জেজে মিলে দারুণ অজুহাত দেখিয়ে দিল যে ওদের কোনো মিটিং আছে, ওরা পরশুদিন আসতে পারবে। সব কথা ঘোরানোর চেষ্টা করছিল। হ্যাঁ স্যার, আর এই যে লোকটা মল্লিকাকে ওষুধটা দিচ্ছে, ওই ওষুধগুলোর রিপোর্ট অনুযায়ী এই ওষুধগুলোর মধ্যে খারাপ কিছু একটা আছে। আচ্ছা। আর স্যার, এই ওষুধগুলো মেন্টাল পেশেন্টদের দেওয়া হয় না। তাছাড়াও স্যার, ও আমাকেও সন্ধ্যাবেলা আসতে না করে দিল, যেরকম কেতনের বাড়িতে হয়েছিল। তার মানে আমাদের সন্দেহ সত্যি হলো, এরাই সেই সব লোক যাদের খুঁজছিলাম আমরা। একবার এই সেবাপুর গেস্ট হাউস থেকে কিছু জানলেই হয়। স্যার, এ খুব চতুর খেলোয়াড়, আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু এটা তো আগে থেকেই ঠিক ছিল যে যে ফোন কলগুলো এসেছিল আমাদের, সেগুলো ঠিকই ছিল। 3 জন লোক খুন হতে চলেছে। কেউ তো আছে যে চ্যালেঞ্জ করছে আমাদের। কিন্তু স্যার, একটা কথা জানতে পারলাম না, যে এই তৃতীয় ব্যক্তিটাকে যার খুন হতে চলেছে। আমাদের এই 3টে জায়গাতেই নজর রাখতে হবে। যদি আমরা ঠিক পথেই এগিয়ে থাকি তাহলে খুব শিগগিরই আমরা জানতে পারবো 3 নম্বর খুন কার হতে চলেছে। হ্যাঁ বলুন। মুঙ্গেরির সঙ্গে দেখা করতে চাই। আপনারা? সিআইডি। পুরবি, দেখো তো কোথায়। স্যার, আমার ছেলে বাড়িতে নেই। আপনি ওকে বাঁচানোর চেষ্টা করবেন না। এই জুতো আর ব্যাগ ওরই তো? হ্যাঁ, আজকে সকালেই ও বাড়িতে ফিরেছে। মা হিসেবে আমি খুবই খারাপ। নিশ্চয়ই আমার মানুষ করায় কোথায় গন্ডগোল আছে। সেই জন্য আমার ছেলেটা ভালো নয়, খারাপের পথ বেছে নিয়েছে। স্যার, মুঙ্গেরি বাড়িতে নেই। দেখুন, কোনো মাই খারাপ হয় না। আই এম শিওর যে আপনি ওকে ভালো শিক্ষাই দিয়েছেন। এটা ওরই দুর্ভাগ্য যে অপরাধের দুনিয়ার চাকচিক্যের সামনে ও নিজেকে বিক্রি করে দিয়েছে। সেই জন্যই আমি ওকে আজ পর্যন্ত কখনো বাঁচানোর চেষ্টা করিনি। 2 বছর ধরে তো জেলেই ছিল। এই তো 2 সপ্তাহ আগে কেউ হঠাৎ করে জামিন করিয়ে দেয়। ওর জামিন করেছে কে? সেটা তো ও আমাকে বলেনি। ও টাকায় ভরা একটা খাম পেয়েছে আর সঙ্গে একটা চিঠি, যেটাতে লেখা ছিল ওকে কিক্কার গিয়ে কিছু কাজ করতে হবে। ও, তাহলে এই প্ল্যানটার মাস্টারমাইন্ড অন্য কেউ। ওর মুঙ্গেরিকে প্রয়োজন সিআইডিকে বিভ্রান্ত করতে, তাই ওই ওর জামিন করিয়েছে। ওকে এখন কোথায় পাওয়া যাবে? এখন তো বাপু বাজার গেছে, বলছিল কারুর কাছ থেকে টাকা আদায় করতে হবে। নিশ্চয়ই অপরাধীর কাছ থেকে টাকা নিতে গেছে, যেই পুরো প্ল্যানটা করেছে। বাবু বাজার। এদিকে দেখি। এখানে ও মারতে কাকে এসেছিল?
কোদিকে গেল বলতো? হ্যাঁ আচ্ছা ওইদিকে এদিকে চল 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 চল। আরে পালিয়ে যাচ্ছিস কোথায় রে? আমাদের সাথে একটু কথা পর্যন্ত বলবি না? ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বলছি। তোমরা কারা? আমরা তো তোরই জাত ভাই রে, আমাদের থেকেই সবকিছু শিখেছিস। ফোনে তো আমার সঙ্গেই কথা বলেছিস তুই। ও তুমি রঘু? হ্যাঁ। বস তো বলেছিল যে অন্য কেউ আসবে। আরে বস এই কথাও বলেছিল সিআইডি থেকে দূরে সরে থাকবি, বুঝলি? কিন্তু সিআইডি আমার উপর সন্দেহ নেকামি করিস না, সিআইডি তোর বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছে। আমরা যদি এবার তোকে বাঁচিয়ে রাখি, সিআইডি আমাদের শেষ করে দেবে। আরে তোকে আর বাঁচতে দেওয়া চলবে না। চল চল এখানে চল চল বলছি, চল চল বলছি, চল আমাদের সাথে আয়, চল 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 চল। সিআইডি দাঁড়া, সিআইডি। হ্যাঁ ছুরিটা দে। বিপদের ঘন্টাটাও বাজাবো আর বিচারের গানও শোনাবো। স্যার মা কালী দিব্যি বলছে, আমি কিচ্ছু জানি না স্যার। আমাকে শুধু বলেছিল ওকে টপকে দিতে হবে। কে বলেছিল? কে বলেছিল? বস বলেছিল, বস বলেছিল। কে তোদের বস? স্যার কুশল। কুশল? স্যার কুশল মানে তো ওই হোটেল ম্যানেজার। স্যার উনি আমাকে বলেছিলেন যে সিআইডি কে ওই সমস্ত ফোন কলগুলো করতে। আমি তো এটাও জানি না যে মরবে কে আর মারবে কে। নিখিল, নিয়ে যাও এদের। চল চল। আমাদের কিকারের টিমকে ইনফর্ম করতে হবে। কি জানি কি চলছে কুশলের মাথায়। সাবধানে সাবধানে, দেখো সিঁড়ি। আমার কি হচ্ছে? আমার মাথা কেন আস্তে আস্তে। ঘুরছে? হ্যাঁ? কি ওষুধ খাইয়েছিলে আমাকে? আমার মনে হচ্ছে কি জানো, ওই ওষুধে না সাইড এফেক্ট হয়েছে। আমরা ডাক্তারের কাছেই যাচ্ছি। মনে হচ্ছে এরা মল্লিকাকে মারতে চলেছে। গোডাউনে আগুন লেগে গেছে, যে আমাকে ফোন করে বললো না কেন? আঙ্কেল আপনাকে ফোন করেছিল কিন্তু আপনার ফোন তো বন্ধ ছিল। আমি কখনো আমার ফোনটাকে বন্ধ রাখি না। আঙ্কেল প্লিজ তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি তো আমরা যে কত বড় লোকসান হয়েছে। হ্যাঁ চলো। আমি কখনোই এভাবে মল্লিকাকে মরতে দিতে পারি না। কিছু না কিছু করতেই হবে আমাকে। ওয়াচম্যান, এইমাত্র যে লোকটা রিক্সা থেকে নামলো, কোথায় গেল সে? আর বলবেন না, ভীষণ অদ্ভুত লোক। ওর কোনো ঠিক ঠিকানা নেই। এখনই এলো আর তারপরে ওর মন বদলে গেল। বললো সকালে ফিরবো, এদিকেই গেছে।
কিচ্ছু হতে দেবো না আমি মল্লিকাকে। কিচ্ছু হবে না আমার। মল্লিকার কিছু হয়ে যায়নি তো আবার? কিচ্ছু হতে পারে না। দয়া স্যার, শ্রেয়া, দয়া স্যার, শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া। স্যার, আমার মাথাটা খুব ব্যথা করছে। দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, 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 দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার। কুড়ুলওয়ালা খুনি। সবই একটা চক্রান্ত ছিল আমাদের বন্দি করবে বলে। তাহলে কি স্যার মল্লিকা আর কেতন বাবু এই এই চক্রান্তে যুক্ত? না শ্রেয়া, আমার তা মনে হয় না। মল্লিকা আর কেতন এতটা ধূর্ত নয়। হ্যাঁ স্যার, ওদের তিনজনকে খুন করার আগে আমাদেরকে বাঁচাতে হবে। স্যার, আমরা এখান থেকে বেরোনোর আগে ওদেরকে মেরে দেয় যদি? না, এটা কিছুতেই হতে পারে না। আমরা এখান থেকে বাইরেও যাব আর ওদের বাঁচিয়েও নেব। আমাদের হাত পা বাঁধা ঠিকই, কিন্তু বুদ্ধিটা তো নয়। কি ভেবেছিলিস তোরা আমাদের তিনজন অফিসারকে গায়েব করে দিবি আর আমরা মাছি মারবো? ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি এগুলো টাকার লোভে করেছি স্যার। কে দিয়েছে টাকা বল? ওই অভয় আর মায়া স্যার। অভয় আর মায়া? ওই এনজিওর লোকেরা যারা সেমিনার অর্গানাইজ করেছিল? হ্যাঁ স্যার, ওরাই স্যার। স্যার 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 সেমিনার তো একটা বাহানা ছিল স্যার। ওরা বলছিল কি এবার দেখবে আমাদের ইঁদুর কলে কিভাবে সিআইডির লোকেরা নিজেরাই এসে ফেসে যায়। ইঁদুরকে নয়, বাঘকে ডেকেছে ও নিজের বাড়িতে। তোমরা ভাবতেও পারবে না তোমাদের মতো মশাদের দয়া স্যার কি হাল করতে পারে। স্যার, কোথায় রেখেছিস আমাদের তিনজন অফিসারকে? স্যার আমি কিছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। ওরা ওরা কথা বলছিল যে যে এমন এমন ভিড়ভাট্টা এলাকায় রাখবে যেখানে 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 কারো সন্দেহ হবে না স্যার। বস, ভেতরে আসবো? আরে অভয় আর মায়া, এসো এসো। খুব ভালো কাজ করেছো তোমরা দুজনে, শুধু একটাই খামতি থেকে গেল। মানে কি হয়েছে বস? ওই সিআইডির খাঁচাতে ক্যামেরা লাগাওনি না তোমরা? আমি দেখতে চাইছি ওরা কেমন করে চিৎকার করে, চেঁচামেচি করে, রাগে গর্জন করে। সিআইডির লোকেদের কষ্ট দেওয়ার আনন্দটাই আলাদা। বস, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে ওদের সেলে ক্যামেরা লাগানোর কথাটা ভুলেই গেলাম। না না, ঠিক আছে ঠিক আছে। এটা তো ভালো করেছো যে মল্লিকা আর কেতনের রুমে ক্যামেরা লাগাতে ভুলোনি।
কিন্তু বস, আপনি এদের দুজনের সঙ্গে কি করতে চলেছেন? বুম! মেরে দেব ওদের। আর সিআইডিদের কি হবে? এই তিনজন নির্দোষ মানুষকে বাঁচাতে না পারার পশ্চাতাপে এই সিআইডির লোকেরা নিজেরাই মরে যাবে। কিন্তু বস, ওনারা দুজন ছাড়া তৃতীয় ব্যক্তি কে যাকে আপনি মারতে চলেছেন? তৃতীয় ব্যক্তি, ওই তৃতীয় ব্যক্তিই তো হলো তুরুপের দাস, যার মৃত্যুতে সিআইডির নিজস্ব আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যাবে। তোমরা শুধু দেখতে থাকো। বস, আমাদের কাজ তো হয়ে গেল, তাহলে কি আমরা যেতে পারি? যাও, কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। তোমাদের দুজনের প্রাপ্য টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। থ্যাংক ইউ বস। এবার হবে সিআইডির সর্বনাশ।